হেড নেক ক্যান্সারের বা পুরা শরীরের যে কোনো জায়গায় ক্যান্সারের জন্য প্রধানতম কারণ হচ্ছে ধূমপান। আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি হচ্ছে এই যে পান, সুপারি, জর্দা, এই মদের জায়গাটা আসলে আমাদের দেশে এটা দখল করে নিয়েছে। টোটাল ক্যান্সারের মধ্যে 30-35% হচ্ছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ রোগী কিন্তু হেড নেক ক্যান্সারে আক্রান্ত। আমি বলবো যে যাদের অভ্যাস হয়ে গেছে তারা ছেড়ে দেন, যাদের অভ্যাস হয় না তারা কখনোই গ্রহণ করবেন না, ধূমপান গ্রহণ করবেন না, আপনি কিন্তু ক্যান্সার থেকে মুক্ত থাকবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে হেড নেক ক্যান্সারে আক্রান্ত রোগী। হেড নেক ক্যান্সার এমন একটি জটিল রোগ যা মুখ গহ্বর, জিহ্বা, গলা, স্বরযন্ত্র, নাক কিংবা লালাগ্রন্থি সহ বিভিন্ন অঙ্গে হতে পারে। দর্শক, এসব বিষয় নিয়ে দ্য সিলেটের স্বাস্থ্য বিষয়ক আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হেড নেক ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার। আর এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক জনাব নুরুল হুদা নাইম, সহযোগী অধ্যাপক, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে স্বাগত স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম স্যার জানতে চাই হেড নেক ক্যান্সার আসলে কি? আসলে আমরা ক্যান্সার বলতেই সাধারণত সবচেয়ে কমন যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপরে ফুসফুসের ক্যান্সার। তো সব মিলিয়ে আমরা কিন্তু হেড নেক ক্যান্সার সম্পর্কে আমাদের দর্শকত্ব বা আমাদের এত অঞ্চলের মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন না। তো যে কারণে যে হেড নেক ক্যান্সারটা আসলে কি সেটা আগে বলা দরকার। যে মুখ থেকে শুরু করে নাক, কান, ঠোঁট, মুখের ভিতর, জিহ্বার নিচে বা মুখের যেটা আমরা ফ্লোর বলি সেটা, টনসিল, এর পিছনে গেলে উপরে যদি যাই আমরা নেজোফেরিংস, নিচে গেলে হাইপোফেরিংস এবং ল্যারিংস যেটাকে আমরা বলি স্বরথলি বা স্বরযন্ত্র। তো এই সবগুলার যে কোনো এক জায়গায় ক্যান্সার মানে হচ্ছে হেড নেক ক্যান্সার। সুতরাং এটাকে যদি আমরা একটা আমব্রেলা ভাবি বা ধরেন একটা গাছের মতো ভাবি, তার কিন্তু অনেকগুলা ডালপালা আছে। অর্থাৎ আমরা প্রথমে পেলাম নাক, উপরে এবং নাকের ভিতরে হতে পারে, মুখমণ্ডলের যে কোনো জায়গায় হতে পারে, তারপরে আপনার ঠোঁটে হতে পারে, মুখের ভিতরে হতে পারে, টনসিলে, টাঙে এবং কানে। শেষমেশ যেটা হলো সবচেয়ে কমন যেখানে আমরা পাই সেটা হচ্ছে হাইপোফেরিংস এবং ফেরিংস, উপরে এবং নিচে। অর্থাৎ আমাদের খাদ্য নালী শুরু হওয়ার উপরে যে পোর্শনটা থাকে সেই জায়গায় যদি ক্যান্সারগুলো হয় তাহলে এই সবগুলোকে মিলে আমরা একসাথে বলছি হেড নেক ক্যান্সার। বাংলাদেশের জন্য স্যার এটা আসলে কতটা সাধারণ? বাংলাদেশের জন্য যদি আমরা বলি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্যাটাগরি করা হয়েছে সেখানে হেড নেক ক্যান্সার মানে 6th পজিশনে আছে। কিন্তু আমাদের দেশের বা এত অঞ্চলের এই এশিয়া মহাদেশে কিন্তু এটা মানে সংখ্যার দিক থেকে 3 নম্বরে চলে এসেছে। অর্থাৎ 1 নম্বর যদি আমরা ব্রেস্ট ক্যান্সার ধরি, 2 নম্বরে ফুসফুস, 3 নম্বরে কিন্তু এটা হেড নেক ক্যান্সার চলে আসছে। এবং এটার যথেষ্ট কারণও আছে যে কেন আমাদের এই এত অঞ্চলে এই হেড নেক ক্যান্সারটা বেশি হচ্ছে। জি স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। আর এইটা রিস্ক ফ্যাক্টর স্যার কারা কারা আছেন আমরা বলতে পারি? রিস্ক ফ্যাক্টর বলতে আসলে যেটা বোঝায় যে ক্যান্সারের কারণ, আমরা যদি আমাদের এই জনগণকে সচেতন করতে পারি কারণগুলা কী কী, তাহলে আমরা সবাই মনে করবো যে কারণ এটাকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা ক্যান্সার মুক্ত থাকতে পারবো। সুতরাং কারণ জানাটা খুবই জরুরি। তো হেড নেক ক্যান্সারের বা পুরা শরীরের যে কোনো জায়গায় ক্যান্সারের জন্য প্রধানতম কারণ হচ্ছে ধূমপান, যেটা অনেকেই হয়তো জানেন বা জানেন না। কিন্তু ধূমপান হচ্ছে শরীরের যে কোনো জায়গার ক্যান্সারের জন্য 1 নম্বর রিস্ক ফ্যাক্টর বা 1 নম্বর কারণ। এই ধূমপানটাকে আমরা বিভিন্নভাবে গ্রহণ করি। কেউ হয়তো সিগারেটের মাধ্যমে, কেউ বিড়ি বা মাধ্যমে, কেউ আবার পানের সাথে জর্দা মিশিয়ে, আবার কেউ এটাকে একটা গুল বানায় অনেক সময় মুখের ভিতরে রেখে দেন। তো আমি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে যারা বলতে চাই, আপনাদের মধ্যে যারা পান সুপারিতে অভ্যস্ত আছেন, আপনারা যদি একবার আপনার মুখের ভিতরটা ভালো মতো দেখেন, যে মুখের ভিতরে আমাদের যে একটা পর্দার মতো থাকে এটা কিন্তু পিছলা, মানে খুবই মসৃণ। কিন্তু আপনি পান খাওয়ার পরে, দীর্ঘদিন পান খাওয়ার পরে দেখেন যে পাশে আপনি পান খাচ্ছেন ওই পাশটা কিন্তু খসখসে হয়ে গেছে, তার মসৃণতাটা হারিয়ে গিয়েছে। সুতরাং এই যে অবস্থা এটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে
ক্যান্সারের জন্য প্রাথমিক পর্যায়ে, যেটাকে আমরা বলি ডিসপ্লাসিয়া, অর্থাৎ সেলটা পরিবর্তন হয়ে যায় এবং এখান থেকেই কিন্তু পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাহলে আমরা প্রথম বললাম তামাক এবং তামাকজাত দ্রব্য, তারপরে দ্বিতীয়টা হচ্ছে অ্যালকোহল বা মদ পান, যেটা আমাদের দেশে এত বেশি না, কিন্তু আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি হচ্ছে এই যে পান সুপারি জর্দা। এই মদের জায়গাটা আসলে আমাদের দেশে এইটা দখল করে নিয়েছে। সুতরাং পান সুপারি জর্দা যদি আপনি খান তাহলে এইখানে কিন্তু আপনার ক্যান্সারের মুখগহ্বরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে। থার্ড অপশন যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে যে ফাস্ট ফুড। আমরা কিন্তু এখন খুবই অভ্যস্ত, আধুনিক জীবনে আমরা অভ্যস্ত। সুতরাং ফাস্ট ফুড এবং পানীয় বা বেভারেজ যেগুলো আছে সেগুলো খেতে খেতে আমরা মানে খুবই অভ্যস্ত হয়ে গেছি এবং ছোটো থেকে বড় সবাই কিন্তু অভ্যস্ত। এবং এই ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, এগুলোতে যে প্রিজারভেটিভ ইউজ করা হয় সেগুলো কিন্তু ক্যান্সারের মানে উদ্রেক করে, ক্যান্সারাস। আমরা এগুলাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে যদি আমরা আসি তাহলে যে অতি রোদে যখন আমরা যাই সানস্ক্রিন ব্যবহার না করলে সেই ক্ষেত্রে কিন্তু মানে মুখের যে চামড়া আছে আমাদের মুখের মধ্যে কিন্তু এরকম রোগ হতে পারে। তারপরে আরও যদি যাই যাতে আমরা যেটা হলো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে আমাদের এই রোগবালাইগুলো হচ্ছে। এটা কিন্তু অ্যালার্মিং। নাওয়াডেজ আমরা কিন্তু এই ভাইরাসের জনিত কারণে হেড নেকের ক্যান্সার অনেক বেশি পাচ্ছি এবং এটার প্রধান কারণ হচ্ছে আমাদের উচ্ছৃঙ্খল জীবন। অর্থাৎ এই ক্যান্সারটা দায়ী ছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের জরায়ুর মুখে ক্যান্সারের জন্য দায়ী এই ভাইরাসটা। সেই ভাইরাস এখন কিন্তু আমাদের মুখের মধ্যে এই হেড নেক ক্যান্সারে মুখগহ্বর থেকে শুরু করে একদম ল্যারিংস বা যেটাকে আমরা ষড়যন্ত্র বলছি, এই শ্বরথলিতেও কিন্তু এই ভাইরাসের কারণে রোগ হচ্ছে, ক্যান্সার হচ্ছে এবং এটার জন্য ট্রিটমেন্ট প্রোটোকলই কিন্তু আলাদা। জি স্যার, আমি আশা করছি আপনার কথাগুলো শুনে যাদের এই বদঅভ্যাস আছে ওনারা হয়তো বা ত্যাগ করবেন। স্যার, আমরা কি কি লক্ষণ দেখলে মানে রোগীরা আপনার একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন, মানে উনি মনে করবেন ওনার ক্যান্সার আসলে হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আসলে আমরা কখন ডাক্তারের কাছে যাব, কখন বুঝবো যে আমার ক্যান্সারের লক্ষণগুলো শুরু হয়েছে। আমরা যদি প্রথমেই শুরু করি মুখ থেকে, মুখের ভিতরে আমাদের প্রায়শ ঘা হয়, ক্ষত হয়। এই ক্ষতটা যদি 2 বা 3 সপ্তাহের অধিক স্থায়ী হয়ে যায় এবং আমরা যে সাধারণ যে চিকিৎসা নেই এই চিকিৎসা যদি ভালো না হয় তাহলে ধরে নিতে হবে আপনার মুখের ভিতরে এটা ক্যান্সার হচ্ছে কিনা এবং তখনই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি আমরা দেখি গলার স্বর ভঙ্গ হয়ে গিয়েছে এবং এইটা 2 সপ্তাহের অধিক স্থায়ী হয়েছে, প্রিয় দর্শক, আমাদের গলার স্বরভঙ্গে মানে কমন যে কারণটা আমরা মনে করি সেটা হচ্ছে যে আমরা হঠাৎ করে কোথাও কোনো মানে চিৎকার করলে, যেমন মিছিলে আপনি গিয়েছেন, আপনার গলার স্বর ভঙ্গ হতে পারে। সেটা হচ্ছে আপনার উচ্চস্বরে শব্দ তৈরি করার কারণে, মিসইউজ অর ওভার ইউজ ভয়েসের কারণে। সেটা কিন্তু আপনার 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু এই 2 সপ্তাহের অধিক স্থায়ী কোনো স্বরভঙ্গ, 40-এর উপরে বয়স, নিশ্চিতভাবে ধরে নিতে হবে আপনার ক্যান্সার, যদি এটা আপনি প্রমাণ করে না পান যে এটা ক্যান্সার না। সুতরাং এই সর্বঙ্গ 2 সপ্তাহের অধিক মানেই আপনাকে জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তার সাহেব আপনাকে তখন পরীক্ষা নিরীক্ষা করবে। একটা টেস্ট আছে যেটাকে আমরা বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, অর্থাৎ ক্যামেরা দিয়ে আমরা গলার ভিতরটা দেখে ফেলি এবং তখন কোনো আলসার বা কোনো মাংস বৃদ্ধি হলে ওখান থেকে মাংস পরীক্ষা করার জন্য আমরা ছোট্ট এক পিস মাংস নিয়ে নিই। আরেকটা লক্ষণের কথা যদি আমরা বলি যে অনেক সময় রুগীরা আমাদের কাছে আসেন, এসে বলেন যে ডাক্তার সাহেব খাওয়ার সময় আমার গলার একপাশে একটু কাটা কাটা লাগে। তখন কিন্তু আরেকটা সম্পূরক প্রশ্ন আমরা ওনাদেরকে করি, সেটা হচ্ছে যে আপনার একই পাশে কানেও ব্যথা করে কিনা, অর্থাৎ খাওয়ার সময় কোথাও কাটা কাটা ভাগ গলার নিচে ভিতরে এবং একই সাথে ওই পাশের কানে ব্যথা, নিশ্চিতভাবে ধরে নিতে হবে এটা ক্যান্সারের লক্ষণ। আরেকটা লক্ষণের কথা যদি আমরা বলি যে কাশির সাথে অনেক সময় রক্ত আসে, খাবারেও অত অসুবিধা নাই কিন্তু কাশি দেওয়ার সময় রক্ত আসে, কোনো ব্যথা হয়তো নাই, সেই ক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে যে আপনার ক্যান্সারের লক্ষণ। তো দর্শক, আমরা যেটা বলতে চাই যে প্রথম ক্যান্সারের লক্ষণগুলো কিন্তু খুব সহজে প্রকাশিত হয় না, এগুলা
ব্যথা করে না, সুতরাং আমরা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু যেমন ধরেন আপনার গলায় আরেকটা বড় লক্ষণ হচ্ছে নেক, বাইরের দিকে অনেক সময় একটা গুটলি বা একটা চাকা হয়ে যায়, ফুলা হয়ে যায়, সেটা কোনো ব্যথাও করে না, কোনো খাবারেও ডিস্টার্ব করে না, সুতরাং আমরা সহজে ডাক্তারের কাছে যাই না। এবং এই ডাক্তারের কাছে না যাওয়ার কারণে সেটা কিন্তু অনেক বড় আকার যখন ধারণ করে তখন রুগীরা আমাদের কাছে আসে। তো সেই ক্ষেত্রে গলায় কোনো গুটলি যেটা দীর্ঘদিন থেকে মানে ভালো হচ্ছে না, বড় হচ্ছে ক্রমান্বয়ে, সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে এইটা কিন্তু গলার গুটিটা, গলার মানে এই জায়গার ক্যান্সার না, এটা হচ্ছে ভিতরে কোথাও ক্যান্সার আছে, সেটা ওইখানে ছড়ায়ে পড়েছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের দেশে স্যার মানে কোন কোন চিকিৎসা পদ্ধতি রয়েছে হেড নেক ক্যান্সারের জন্য? বেসিক্যালি হেড নেক ক্যান্সারের যে চিকিৎসা, তার প্রথম যেটা বলবো আমি সেটা হচ্ছে যে হোয়ার দ্য অ্যাক্সেসিবল ক্যান্সার, যেটাকে আমরা অপারেশন করে সারাতে পারবো, এই ক্যান্সারটা প্রথমে আমরা অপারেশন করে ফেলবো, তাহলে সার্জারি ইজ দ্য মেইন স্টে। তারপরে যেটা হচ্ছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, কম্বাইন্ড থেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, জিন থেরাপি। তো মোটামুটি প্রায় সবগুলাই বাংলাদেশে আছে, যদিও অপ্রতুল হিসাবে আছে, বাট আছে, সবগুলোই আছে। কিন্তু আমাদের যে বার্ডেন রুগীর, সেই বার্ডেনের তুলনায় আমাদের এই যে সার্ভিসের যে ফেসিলিটিসগুলো, সেগুলো খুবই অপ্রতুল, খুবই কম। আমি এটা সরকারের কাছে বলবো যে আমরা এই আপনাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা হেলথ স্ক্রিনিং যেগুলো আছে, ক্যান্সার স্ক্রিনিং, হিয়ারিং স্ক্রিনিং, আমরা যেটা চোখের জন্য আমরা করি ভিজুয়াল স্ক্রিনিং, এগুলো কিন্তু আরও বাড়াতে হবে। অর্থাৎ আমরা প্রতিরোধের দিকে যেতে হবে, প্রতিকারের তুলনায় প্রতিরোধটা অনেক উত্তম। সিলেট অঞ্চলে রোগীদের সংখ্যা কেমন এবং তার সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে একজন হেড নেক ক্যান্সারে আক্রান্ত রোগীর? ধন্যবাদ আপনাকে। মোটামুটি হেড নেক ক্যান্সারে প্রায় 30-35% আক্রান্ত, টোটাল ক্যান্সারের মধ্যে 30-35% হচ্ছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ রোগী কিন্তু হেড নেক ক্যান্সারে আক্রান্ত। আমরা যদি একটা বিগত দিনের একটা পরিসংখ্যান দেখতে পাই যে আমাদের ওসমানী মেডিকেল কলেজে হেড মানে টোটাল ক্যান্সারের রোগী, ক্যান্সার বিভাগে যারা চিকিৎসা নিয়েছেন, তার মধ্যে গত বছরের ইতিহাস অনুযায়ী দেখা যাচ্ছে যে 65% পেশেন্ট ছিল কিন্তু হেড নেক ক্যান্সারের। স্যার, তরুণদের মধ্যে কি হেড নেক ক্যান্সার হতে পারে, না শুধু বয়স্কদের হয় এই রোগটা? যে কোনো বয়সে কিন্তু হেড নেক ক্যান্সার হইতে পারে, যে কোনো বয়সে হইতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণত 40-এর পরে বা এল্ডারলি এইজে এগুলো একটু বেশি হয়, কিন্তু যে কোনো বয়সে কিন্তু ক্যান্সার হইতে পারে। বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, এক এক ধরনের ক্যান্সার এক একজনের হয়। যেমন আমাদের সিলেট অঞ্চলে কিন্তু থাইরয়েডের ক্যান্সার কিন্তু অনেক বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ খুব ছোট্ট নডিউল, অর্থাৎ কেউ দেখতেছে অথবা দেখতেছে না এরকম, কিন্তু তারপরেও এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে পরীক্ষা করে এটা কিন্তু হয়তো প্যাপিলারি কার্সিনোমা। সুতরাং প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো যে আপনারা সবাই এক এক সময় নিজে অন্তত পরীক্ষা করতে পারবেন। আয়নার সামনে দাঁড়াবেন, এক গ্লাস পানি নিয়ে মুখে পানিটা রাখবেন এবং গলা টান টান করে পানিটা গিলবেন। ডোক গেলার সময় যদি আপনার গলার নিচের দিকে কোনো ফুলা উপরে উঠানামা করে, তাহলে ধরে নিতে হবে যে আপনার থাইরয়েড সুইলিং হয়েছে, এবং অবশ্যই আপনি নিকটস্থ কোনো ভালো ইএনটি সার্জনের সাথে আপনার দেখা করতে হবে, এবং এটা আলট্রাসোনোগ্রাফি করলেই কিন্তু খুব সহজেই বোঝা যায়। জি স্যার, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। প্রিয় দর্শক, আজ আমরা শুনলাম হেড নেক ক্যান্সার বিষয়ে। তো আমরা কারণ জানলাম, লক্ষণ জানলাম। আমরা শেষ করব মাত্র দুইটা কথা বলে, যে আপনি বর্জন করবেন কিছু জিনিস ক্যান্সার থেকে বাঁচার জন্য, কিছু জিনিস আপনি গ্রহণ করবেন। তাহলে যে 5টা জিনিস বর্জন করবেন সেটা হচ্ছে বিড়ি সিগারেট বা ধূমপান আমরা করব না, আমরা ফাস্টফুড পানীয় এগুলো খাবো না বা মদ পান করব না, আমরা এবং প্যাকেটজাত খাবার বর্জন করব, এবং আমরা সবশেষে উচ্ছৃঙ্খল জীবন বর্জন করব। তাহলে এই বর্জন যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা হেড নেক ক্যান্সারের অর্ধেকের চেয়ে বেশি কিন্তু আমরা বর্জন করতে পারবো, হেড নেক ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর গ্রহণ করার ক্ষেত্রে আমরা আরও 5টা জিনিস যদি বলি, সেটা হচ্ছে আমরা সবুজ শাকসবজি এবং ফলমূল বেশি বেশি খাবো,
আমরা নিয়মিত ব্যায়াম করব এবং লক্ষণ যদি একটু দেখা দেয় তাহলে আমরা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবো, যাতে আর্লি ডায়াগনোসিস করে আমরা রোগটাকে চিকিৎসা করাইতে পারি। এবং সবশেষ যেটা বলবো যে আমরা একটা সুশৃঙ্খল জীবনযাপন করব। আমরা যদি এটা চিন্তা করি, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি চিন্তা করি, যে সেই সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা যদি কাজ করি এবং ওই তাড়াতাড়ি ওই সময় নির্ধারিত সময়ে ঘুমাই, নির্ধারিত সময়ে উঠি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমাদের এখান থেকে কিন্তু নিয়ম কানুন শৃঙ্খলা এবং ব্যায়াম সব কিছু কিন্তু হয়ে যায়। মানে অর্থাৎ এগুলোই কিন্তু সায়েন্স এখন আবিষ্কার করছে। আপনি 2 ঘন্টার বেশি এক জায়গায় বসে কাজ করবেন না। এবং আপনি খেয়াল করে দেখেন, যদি নামাজের কথা আমরা ধরি, ফজরের নামাজ থেকে জোহরের নামাজ একটু গ্যাপ, যেখানে আমরা কাজ করব, অফিস করব বা যে কোনো কাজ করব, তারপরে কিন্তু কোনো নামাজের কিন্তু 2 ঘন্টার অধিক সময় কিন্তু নাই। খেয়াল করে দেখেন যে কত বছর আগে আল্লাহ এটা ঠিক করে দিয়েছেন আমাদের জন্য। সুতরাং আমরা যদি নিয়ম কানুনের মধ্যে থাকি, আমরা যদি উশৃঙ্খল জীবনযাপন না করি, আমরা যদি ধূমপান না করি, তাহলে ক্যান্সারকে আমরা দূরে রাখতে পারবো। আমি বলবো যে যাদের অভ্যাস হয়ে গেছে তারা ছেড়ে দেন, যাদের অভ্যাস হয় না তারা কখনোই গ্রহণ করবেন না, ধূমপান গ্রহণ করবেন না, আপনি কিন্তু ক্যান্সার থেকে মুক্ত থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেড নেক ক্যান্সার মানে জীবনের শেষ নয়, বরং এটি এমন একটি প্রতিরোধযোগ্য রোগ যা প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অধিকাংশ ক্ষেত্রেই কার্যকরভাবে চিকিৎসা করা সম্ভব। প্রয়োজন হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি। তাই সচেতন হন, অন্যকেও সচেতন করুন। সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।